সো আমরা ছিলাম যে পারপাস অফ ইনফ্রাস্ট্রাকচার, আমরা দেখেছি যে একটা বিজনেসে সমস্ত কাজের সাথে আইটি ইনফ্রাস্ট্রাকচার জড়িত। কিভাবে জড়িত? সো ইটস দা সার্ভিসের ক্ষেত্রে আমার যে যত ধরনের ব্যাকআপ নেওয়া এবং টেলিকমিউনিকেশন করা, ইনক্লুড ইন্টারনেট, ক্যাবেল, টেলিফোন লাইন এবং ডাটা সেন্টারের কাজ করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে, এবং প্ল্যাটফর্মে যে ক্যালকুলেশন, ক্লাউড কম্পিউটিং, এভরিথিং এখান থেকে আমরা করতে পারছি। তো আইটি ইনফ্রাস্ট্রাকচার এটা একটা ফান্ডামেন্টাল জিনিস একটা টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টে, যা বিজনেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা ফিজিক্যাল, ভার্চুয়াল, বোথ স্টোরেজ, নেটওয়ার্ক, অন্যান্য কাজগুলি এটার মাধ্যমে অর্গানাইজেশনগুলি বা প্রতিষ্ঠানে করতে হয় বা করে। So if we see the key component of IT infrastructure, the key component of IT infrastructure মানে উল্লেখযোগ্য কম্পোনেন্ট গুলি হচ্ছে hardware component, then software, data center, cloud service, networking infrastructure, then security infrastructure, backup এবং disaster recovery, IT management and monitoring tools implementation, compliance and governance, and flexibility of use of IT infrastructure. So it is the key component. If you see briefly that IT infrastructure key component, if you see the hardware component, so first it's come the servers. So server হচ্ছে একটা physical হতে পারে অথবা ভার্চুয়াল হতে পারে। তো physical or virtual machine that host application, database, IT service. If you see here the picture, so it is the server, here the client, our PC or mobile, that through the internet we are working here. Each and every organization also working this way. So what is server? Server is a computer program, a device that provides a service to another computer program and its user, known as the client. So here is the client. In a data center, the physical computer that server program runs on the frequently refers to as a server. আমরা সার্ভার আসলে বৃহৎ অর্থে যে কোনো সময় একটা পিসি কেও আমরা সার্ভার হিসেবে ডিক্লেয়ার করতে পারি। একটা অফিসের ভিতরে ছোট যখন পরিসরে কাজ হয়, এবং আলাদা সার্ভার কনফিগারেশন কিন্তু আলাদা। দেন হার্ডওয়্যার কম্পোনেন্ট ভিতরে রয়েছে স্টোরেজ ডিভাইস। সো স্টোরেজ ডিভাইস গুলি কি, যার মাধ্যমে আমার ডাটাগুলি আমি স্টোর করতে পারি। কিভাবে করতে পারি? দ্য স্টোরেজ ইউনিট ইজ এ পার্ট অফ দ্য কম্পিউটার সিস্টেম হুইচ ইজ এমপ্লয়েড এ স্টোর অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড স্ট্রাকচার টু বি প্রসিড। কি ধরনের স্টোরেজ রয়েছে? প্রাইমারি স্টোরেজ আমরা জানি র্যাম রয়েছে, দেন রোম, এবং অন্যান্যগুলি রয়েছে ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক, পেন ড্রাইভ, এসএসডি। আমরা রাইট সাইডে দেখছি এসএসডি, এইচডিডি। এখানে র্যাম আমরা জানি যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হুইচ ইজ ইউজ to access any temporary data and to get immediate result for the use of that information. এটা টেম্পোরারিলি কম্পিউটারে যেটা রয়েছে, এবং রোম হচ্ছে রিড অনলি মেমোরি। এটাকে শুধুমাত্র রিড করা যাবে, এটা আপনি এডিট করতে পারবেন না, অন্য কাজ করতে পারবেন না। কিন্তু র্যামের উপরে আরেকটা ডাটা আবার রিপ্লেস হতে পারে। সো দেন ইফ ইউ সি দ্য নেটওয়ার্ক ইকুইপমেন্ট, এটাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার হার্ডওয়্যারের একটা অংশ। এই নেটওয়ার্কের ভিতরে কি রয়েছে? রয়েছে রাউটার, সুইচ, ফায়ারওয়াল। এইসব ডিভাইসগুলি দিয়ে আমাদের নেটওয়ার্কের ইকুইপমেন্ট গুলি হয়। ইফ ইউ সি হিয়ার দ্য পিকচার, উইল সি দ্য রাউটার, সুইচ, ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক অ্যাক্টিভিটিস, সার্ভার, এটসেট্রা, all are the networking equipment. And software system is also a part of IT infrastructure system. Without software, hardware cannot run. So operating system within a software system, we know there are different types of system software, that means operating system, application software, all of the software. But operating system basically is the system software that manage computer hardware, software resource, and provide common services to the computer programs. So here is the hardware and interrelated with the operating system. For example, Microsoft, and that means different types of our operating system. We have Linux, আমরা জানি যেগুলি কমন, আমরা যেগুলি ব্যবহার করি। সো অপারেটিং সিস্টেমের সাথে অ্যাপ্লিকেশন সফটওয়্যার লিংক হয়ে আমরা ইউজ করতে পারি। সো দেন ইফ ইউ সি দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ দ্য টাইপ of computer program that perform specific personal education and personal things. For example, আমরা MS Word, Excel, PowerPoint, এই যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
দেন মিডওয়্যার রয়েছে একটা, যেটা হচ্ছে এটা এক ধরনের সফটওয়্যার দ্যাট লাইন বিটুইন দ্য অপারেটিং সিস্টেম এন্ড দ্য অ্যাপ্লিকেশন রানিং অন ইট। দুই সিস্টেমের মাঝে বসে যে কাজ করে মিডলওয়্যার যেটা বলা হয়, সার্ভার এখানে রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, এখান থেকে কাজ করতেছে। ইফ ইউ সি দ্য পিকচার, সো দ্যাট টাইপ অফ সফটওয়্যার হিয়ার ইজ কল্ড দ্য middleware. Then if we see the data center, it's also a part of IT infrastructure. So what is there? Is a physical data center structure or the built infrastructure IT. So is facilitated the server, network, equipment, storage, etc. So always এই সার্ভার রুম আমরা কিন্তু কুলিং রাখতে হয় এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয়। So if you see here the data center, so here using the physical infrastructure under the data center. Then also have some data center virtualization, not in the physical, but we can take it the virtually. So that server can be utilized at this moment. So data center virtualization is the process of creating a virtual server. একটা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করা হচ্ছে, যেটা সামটাইমস কল্ড এ সফটওয়্যার ডিফাইন্ড ডাটা সেন্টার। এখানে আমরা ট্রেডিশনাল গুলো ফিজিক্যাল থাকে, যেটা প্রথমটা দেখলাম, আর এটা হচ্ছে ডাটা সেন্টারটা আমরা ক্লাউডে রাখা বা ভার্চুয়ালাইজ করা, ভার্চুয়ালাইজড ডাটা সেন্টার। So if you see the right side, so this is the traditional server or data center, but if we see left side and right one is virtualization, it is the our virtual data center. Then another component, cloud services. So we know there are different types of cloud servicing. Also we can call it the cloud computing. So here we know there are different types of cloud computing. We have one is infrastructure as a service, another one platform as a service, another one software as a service. So cloud service are application that infrastructure resource that exist in the internet. যেটা ক্লাউডে রয়েছে, থার্ড পার্টি প্রোভাইডার এটা প্রোভাইড করছে এবং এটা নমিনাল ফি দিয়ে আমরা সফটওয়্যার, প্ল্যাটফর্ম, এভরিথিং আমরা ব্যবহার করতে পারছি। এর ভিতরে অন্যতম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। এটা মানে কি? মানে হচ্ছে ক্লাউড কম্পিউটিং সার্ভিস দ্যাট প্রোভাইড ভার্চুয়ালাইজড কম্পিউটিং রিসোর্স ওভার দ্য ইন্টারনেট ইনক্লুডিং ভার্চুয়াল মেশিন, স্টোরেজ, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। দ্যাট মানে একটা প্রতিষ্ঠানে তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার নাই, অথবা ওইটার পিছনে যে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে সেটা তার নাই, ক্যাপাসিটি নাই, অথবা ইচ্ছা করে করছে না, তো সে কি করতেছে? একটা ইনফ্রাস্ট্রাকচার সে ব্যবহার করতে পারতেছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। এই সার্ভিসটা নেওয়া যাচ্ছে নমিনাল ফি দিয়ে। ইনফ্রাস্ট্রাকচারের সার্ভিসে কি কি থাকে? ডাটা সেন্টারের ইনফ্রাস্ট্রাকচারের ব্যবহার করা যাচ্ছে, ইকুইপমেন্ট, ভার্চুয়ালাইজেশন ইত্যাদি বিষয়গুলি একটা ইনফ্রাস্ট্রাকচার বসে বা এইখানে বসে সে কিন্তু অন্য কাজ করতে পারে। সো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস ইজ এ ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল দ্যাট বাই মিনস অফ হুইচ কম্পিউটিং রিসোর্স আর সাপ্লাইড বাই এ ক্লাউড সার্ভিস প্রোভাইডার। একজন ক্লাউড সার্ভিস প্রোভাইডার এই রিসোর্সটা নমিনাল ফি এর মাধ্যমে আপনাকে, আমাকে বা প্রতিষ্ঠানকে সার্ভিস দিচ্ছে। Then another one, platform as a service, PaaS. So প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে, যেমন আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, আপনার কিন্তু একটা প্ল্যাটফর্ম লাগবে। আপনি ইচ্ছা করলে আপনার পিসিতে বা ল্যাপটপে আপনি করতে পারবেন না, একটা প্ল্যাটফর্ম দরকার। এই প্ল্যাটফর্মটা দিচ্ছে ক্লাউড কম্পিউটিং মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে। PaaS is a complete cloud environment that include everything developer need to build, run and manage application from servers and operating system to all the networking, storage, middleware, tools and more. So platform as a service, PaaS, is a complete cloud environment যেখানে সমস্ত জিনিসগুলি পাওয়া যাচ্ছে এবং একজন সার্ভিস প্রোভাইডার সেটা প্রোভাইড করছে। যারা এখানে কোনো সফটওয়্যার ডেভেলপ করতে চাচ্ছে বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাচ্ছে, সে এখানে বসে এই প্ল্যাটফর্মে সে করতে পারতেছে। So here if you see here through the internet user using the cloud service provider giving that platform as a service. Another one, software as a service, SaaS, is the very much usable at this moment. So here, cloud-based software application hosted and managed the third-party provider is the, if you see here, the SaaS is a software licensing and delivery model in which software is licensed and a subscription basis and centrally hosted. So SaaS হচ্ছে এমন, আপনি ওয়েবে বসে একটা সফটওয়্যার ব্যবহার করতেছেন। এই সফটওয়্যার আপনি যদি নিজে ক্রিয়েট করতে যান, আপনার অনেক ইনভেস্ট করতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ার প্রয়োজন এবং ওই প্ল্যাটফর্ম দিয়ে করতে হবে, হিউজ কস্ট। তো সেটা আরেকজন করে রেখেছে, সেটাকে আপনাকে মডিফাই করে আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি ব্যবহার করছেন, যেটা সাস এর মাধ্যমে। তো সফটওয়্যার এজ এ সার্ভিস আপনাকে সার্ভিস দিচ্ছে, লাইসেন্স দিচ্ছে নমিনাল ফি এর মাধ্যমে, যে ডিমান্ডের উপরে ডিপেন্ড করে। এবং ওয়েব হোস্টিং সফটওয়্যার, এটা ওয়েব বেস, আপনি ওয়েবে বসে এই সফটওয়্যার যে কোনো অবস্থানে থেকে যে কোনো জায়গায় বসে ব্যবহার করতে পারবেন নমিনাল ফি দিয়ে। সো SaaS, if you see here, this is the picture using the database, coding there, using the PC network and other apps. So software as a service work this way. All things, software as a service, platform as a service, infrastructure as a service, all are the cloud computing. Cloud computing is one of the demand access the computing resource, physical server, virtual server, data storage, networking capability, as well as application development, etc. All are working with through the cloud computing. And here cloud computing are different type. One is private, another one public, and some are hybrid. Private মানে হচ্ছে যে যেই অংশটুকু শুধুমাত্র প্রাইভেটলি ব্যবহার করা হচ্ছে একজনের জন্য, আর পাবলিক হচ্ছে শুধুমাত্র একার জন্য না, সবার জন্য, যেখানে হোস্ট করে ব্যবহার করতে পারছে। আর হাইব্রিড হচ্ছে কম্বিনেশন, একই প্ল্যাটফর্মে কিছু প্রাইভেটও আছে কিছু পাবলিকও আছে। প্রাইভেট মানে তাকে ফি যে দিচ্ছে তার জন্য ওই অংশটুকু তার প্রাইভেট করে দিচ্ছে, বাকিটা হচ্ছে ডোমেইনটা, বাকিটা হচ্ছে পাবলিক। সো ক্লাউড কম্পিউটিং ইজ দ্য রিসোর্স ফিজিক্যাল আসলে ক্লাউডে রেখে আমরা যে কাজগুলি করতে পারছি। দেন অ্যানাদার স্ট্রাকচার নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার উই হ্যাভ, দ্যাট মিনস দ্যাট is structure enable to communication between computer, storage application and user. So if you see here the networking, different types of networking structure we have, and basically LAN. We know LAN means local area network. So this is a computer network that interconnected computers within a limited of such residence, library, etc. LAN হচ্ছে local area network, একটা গণ্ডির ভিতরে, একটা বাউন্ডারির ভিতর। যেমন if you see here the picture using the server here, using the Wi-Fi router, so computer, mobile, a tablet, using that network, create a network that's local area network. Then we have the wide area network one. It is the combination or more than the LAN. So wide area network is a telecommunication network that extend over a large geographical area. সে তার বিশাল এরিয়া নিয়ে কাজ করছে। Wider area network হচ্ছে এটা আমরা if you see here networking infrastructure, এটা কানেক্টেড একটা রিজন হতে পারে, একটা বড় অংশ হতে পারে। If you see here one is connected different types of LAN. অনেকগুলি ল্যানের সময় এখানে ওয়ান তৈরি হয়েছে বা করা হয়েছে নেটওয়ার্কিং। ল্যানগুলি ক্ষুদ্র অংশ একটা গণ্ডির ভিত্তিতে করে, আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বৃহৎ অর্থে। Another one, wireless technologies or network. So wireless networks refers to a computer network that makes a user radio frequency connection between nodes and the network. Wireless network, so wireless network এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক যেটা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কানেক্ট করা হয় একটা নেটওয়ার্কের নোড, এবং পাশাপাশি হচ্ছে যে ওই নেটওয়ার্কের যে লিঙ্ক গুলা বা ওয়্যারলেস এর মাধ্যমে এখানে কানেক্ট হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। And security infrastructure আমরা দেখি যে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার কিসের সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে আইটির বিষয়গুলি রয়েছে এখানে সাইবার অ্যাটাক হতে পারে, অন্যান্য ডিজাস্টার হতে পারে, সেগুলিকে সেভ করার জন্য বিভিন্ন রকমের আমাদের ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি রাখা দরকার। এখানে আইটির বিভিন্ন পয়েন্টে যেমন ডাটা সেন্টার রয়েছে, আমাদের নেটওয়ার্ক সিস্টেম আছে, ক্লাউড রিসোর্স রয়েছে, সেগুলির ইনফ্রাস্ট্রাকচারটা এমন ভাবে থাকবে যেন আমরা সিকিউরিটি মেজারটা সঠিকভাবে নিতে পারি। ইফ ইউ সি হিয়ার দ্য পিকচার, এটা হচ্ছে গুগল ক্লাউডের সিকিউরিটি মেজার, যে গুগল ক্লাউড তার সিকিউরিটি গুলিকে কোন পর্যায়ে, কোন লেভেলে, কোন লেয়ারে দিয়ে রাখে এবং কিভাবে কাজ করে, এই চিত্রে সেটা রয়েছে। এবং এখানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, যেটা আসলে যার জন্য যেটা দেওয়া হবে তো সেটাই সে পাবে। Then another, within that system we need have the firewall. That firewall is a Hossain software, এটাও একটা সফটওয়্যার, এটা নেটওয়ার্ক সিকিউরিটির জন্য কাজ করে। ফায়ারওয়াল আমরা জানি যেখানে if you say look here, যে আমরা এখানে একটা প্রাইভেট নেটওয়ার্ক রয়েছে এবং এখানে ইন্টারনেটের মাধ্যমে আমরা এখানে কাজ করছি। এইটা যদি থ্রু ফায়ারওয়াল দিয়ে দেওয়া হয় তাহলে মাঝখানে যে ব্যাড ট্রাফিক বা অন্যান্য রকম হ্যাকিং হওয়ার বিষয়গুলি থাকে সেগুলি হয় না। So this firewall device
or software application that monitor and control incoming and outgoing network traffic to prevent unauthorized access and protect against cyber threat. তাহলে আমরা বলতে পারি যে ফায়ারওয়াল হচ্ছে একটা সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন যেটা কন্ট্রোল করে এবং মনিটর করে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলির যে কাজগুলি আমরা করতেছি বা যে ডাটা ফ্লোতে কাজ হচ্ছে সেখানে বা এই ট্রাফিকটা কেমন সেটা দেখে এবং এখানে আনঅথরাইজ অ্যাক্সেস যেন না হয় এবং এটাকে প্রোটেক্ট করে যেন সাইবার থ্রেট না আসতে পারে। দেন এই আইটির যে আমরা এখানে মূল পয়েন্টটা হচ্ছে আমরা যেটা দেখছি সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার। এই সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার ভিতরে ফায়ারওয়াল যেমন অন্যতম, এর সাথে রয়েছে ডিটেকশন এন্ড প্রিভেনশন সিস্টেম, আপনার ইন্টারাপশন ডিটেকশন আইডিএস এবং প্রিভেনশন। এটাকে আমরা যেভাবে কাজ করে একটা নেটওয়ার্কে সেখানে পসিবল ইনসিডেন্ট কি হতে পারে সেগুলিকে আইডেন্টিফাই করে এবং ইনসিডেন্টের বিষয়গুলি রিপোর্ট করে বা সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটরের কাছে। এর ফলে কি হয়, দি সিকিউরিটি সিস্টেম দ্যাট ডিটেক্ট এন্ড রেসপন্স টু আনঅথরাইজড অ্যাক্সেস, অ্যাটেম্পটেড এন্ড ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিস অন দা নেটওয়ার্ক। নেটওয়ার্কের ভিতরে কেউ যেন আনঅথরাইজ ঢুকে নিয়ে যেতে পারে, আনঅথরাইজ লোক ঢুকে সেখানে তার অ্যাক্সেসটা নিয়ে নেয়। তো যে আমাদের সিকিউরিটি মেজারের একটা অংশ ইনফ্রাস্ট্রাকচার এর ক্ষেত্রে ইনস্ট্রাকশন ডিটেকশন এন্ড প্রিভেনশন সিস্টেম। অ্যানাদার ওয়ান এনক্রিপশন। এনক্রিপশনটা হচ্ছে যে আপনি যখন কোনো তথ্য পাঠাচ্ছেন সেটা এনক্রিপ্ট হয়ে যাবে, এটা আনঅথরাইজ কারো কাছে গেলেও সেটাকে ওপেন করতে পারবে না, ওই টাস্কটা কি পাঠাইছেন সেটা বুঝবে না। সো এনক্রিপশন টেকনিক ফর সিকিউর ডাটা বাই এনকোডিং in a format that can only be decoded by authorized recipient, unauthorized access থেকে প্রোটেক্ট করার জন্য। যেমন আমরা হোয়াটসঅ্যাপেই দেখবেন আপনি যে তথ্য পাঠাচ্ছেন ওখানে লেখা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, তাহলে যাকে পাঠাচ্ছেন সেই পাচ্ছে। ইফে আমরা এখানে যদি দেখি ইন রাইট সাইডে, এখানে আপনার একজন সেন্ডার প্লেন ডাটা এনক্রিপ্ট করছে থ্রু কি বা পাসওয়ার্ডের মাধ্যমে, সেটা মেসেজ করে পাঠানো হচ্ছে রিসিভারের কাছে। করার আগে এটা কিন্তু ডিক্রিপশন করতে হবে ওই পাসওয়ার্ড দিয়ে, এটা তারপর একটা প্লেন টেক্সটে পরিণত হবে, তখন সে দেখতে পাবে। এই যে ডিক্রিপশন দুই ধরনের বেসিক্যালি, এক হলো সিমেট্রিক এনক্রিপশন আর একটা হলো অ্যাসিমেট্রিক এনক্রিপশন। সিমেট্রিক হচ্ছে সেম কি ব্যবহার করা হয়, পাসওয়ার্ড আপনি এখানে যে কিটা ব্যবহার করলেন আবার ওপেন করতে সেটাই ব্যবহার করা হবে। আর অ্যাসিমেট্রিক কিতে হচ্ছে আসলে দুই ধরনের কি ব্যবহার করা হয়, যেখানে পাবলিক কি দ্বারা এখানে আমাদের এনক্রিপ্ট করা হয় আর ডিক্রিপ্ট করার সময় প্রাইভেট কি এর মাধ্যমে করা হয়। এটা আরেকটা মডিউল। যেমন এটা মাঝখানে এই জিনিসটা দেখুন, কারো কাছে যদি যায় এই ডাটাটা কিন্তু এইরকম হিজিবিজি হবে, সে কিন্তু এটা দেখতে পারবে না। সো এই দুই ধরনের এনক্রিপশন রয়েছে এবং এনক্রিপশনের অপোজিট হচ্ছে ডিক্রিপশন, যেটা আমরা করি ডিকোডেড করা, ডিকোড করে আমরা আবার আমাদের মতো করে ব্যবহার করা। দেন আরেকটা রয়েছে ব্যাকআপ এবং ডিজাস্টার রিকভারি। এটা আইটি ইনফ্রাস্ট্রাকচারের একটা অংশ, যে আপনি যাই করবেন তার কিন্তু ব্যাকআপ নিতে হবে এবং আমাকে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে হবে। কোনো কারণে যদি ফেল করে তাহলে অবশ্যই সেটা যেন আমরা ম্যানেজ করতে পারি। সো ব্যাকআপ সলিউশন হচ্ছে এমন একটা সিস্টেম যে কপি ক্রিয়েট করে রাখছে একই ডাটার, এখন যদি কখনো হার্ডওয়্যার ফেল করে বা সাইবার অ্যাটাক হয় তখন যেন এটাকে একইভাবে ব্যবহার করা যায়। সো ব্যাকআপ হচ্ছে একটা কপিং অফ এ ফিজিক্যাল অর ভার্চুয়াল ফাইল অর ডাটাবেস টু সেকেন্ডারি লোকেশন, এমন জায়গায় রাখা হবে সেকেন্ডারি লোকেশনে যেন যেই জন্য আমাদের কিন্তু আমাদের কিছু স্পেসিফিক এরিয়া আছে, যেমন যশোর, তারপর আরো কয়েক জায়গায়, যেমন যশোর শেখ হাসিনা যে আইটি পার্ক করেছে, এগুলি কিন্তু আসলে সেফ জায়গা। এই জন্য আপনার ওখানে আমরা ইভেন আমরা যেটা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যেটা আছে, এখানে অনেক ধরনের তারা সার্ভিস দেয় অথবা ক্লাউড কম্পিউটিং এ হেল্প করে, যেমন সফটওয়্যার এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, সার্ভার এজ এ সার্ভিস, সার্ভারও তারা ওখানে ক্লাউডে দিচ্ছে। তো তাদেরও কিন্তু ব্যাকআপ এইভাবে বাইরে রাখা হয়। সো এই প্রসেসটা হচ্ছে ডাটাকে প্রোটেক্ট করার জন্য, যেন সাকসেসফুলি পরে রিকভার করতে পারে। এইখানে দেখি আমরা চিত্রে যে ব্যাকআপ, এখান থেকে ব্যাকআপ নিয়ে রাখা হচ্ছে, ক্লাউডে রাখা হচ্ছে অথবা অন্য জায়গায় রাখা হচ্ছে।
দেন ডিজাস্টার্স রিকভারি প্ল্যান থাকতে হবে প্রত্যেকটা অর্গানাইজেশনে, ফর্মাল ভাবে ক্রিয়েট করা একটা অর্গানাইজেশনের জন্য, যেখানে সার্বক্ষণিক পাওয়ার সাপ্লাই থাকবে, সাইবার অ্যাটাক যেন না হয়, এবং পাশাপাশি সেটাকে ডিজাস্টার একটা প্ল্যান থাকে, রিকভারি প্ল্যানের মাধ্যমে একটা অর্গানাইজেশন একটা স্পেসিফিক ভাবে রিটেন ডকুমেন্ট থাকবে তার, এবং তার প্ল্যান কি ওইভাবে সে কাজ করবে, ডিআর গুলা সেভাবে সে রক্ষা, যেখানে আইডেন্টিফাই করে, এস্টাবলিশ করে, ডেভেলপ করে, দেন ওখানে প্রোটোকল দিয়ে বা তারপরে রেগুলার এখানে আপডেট করা হয়, মাঝে মাঝে টেস্ট করা হয় যে ডাটাগুলি ঠিক আছে কিনা। আমাদের আরেকটা স্ট্রাকচার রয়েছে যে আইটি ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং টুলস, এটা আইটি ইনফ্রাস্ট্রাকচারের অংশ, যে আইটি খালি কাজ করলে হবে না, সেটাকে মনিটর করা, এটাও সফটওয়্যারের মাধ্যমে করা হয়, এটাকে টুলস ব্যবহার করা হয় বিভিন্ন। এখানে আমরা চিত্রে যদি দেখি, এখানে বিভিন্ন রকমের টুলস ব্যবহার করে এখানে কিন্তু আইটির কাজগুলিকে মনিটর করা হচ্ছে। এখানে দেখা হচ্ছে ফিজিবিলিটি, প্ল্যানিং, বিল্ড, টেস্ট করা হয় এবং অপারেশনে যায় এবং ইমপ্রুভ করায় প্রয়োজন অনুযায়ী। দেন নেটওয়ার্কটা মনিটর করা, একটা নেটওয়ার্ক খালি কাজ করলেই হবে না, তাকে মনিটর করা দরকার। এখানে তার অ্যাভেলেবিলিটি আছে কিনা, তার হেলথ বলতে বোঝাচ্ছে যে ও সব ঠিক আছে কিনা, পারফরমেন্স কেমন, স্লো হয়ে যাচ্ছে কিনা, হার্ডওয়্যার ব্যাকআপ কেমন, স্টোরেজের অবস্থা কি, এই কম্পোনেন্ট গুলি আসলে নেটওয়ার্ক মনিটর টুলস এর অংশ। কন্টিনিউ নেটওয়ার্কে এই মনি টুলস এর মাধ্যমে দেখা যায়। এবং অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম, এই অ্যাসেট কি আইসিটি অ্যাসেট, এই আইসিটি অ্যাসেট গুলি ম্যানেজ করা হয় বিভিন্ন ভাবে, যেমন আপনি যাই কিনতেছেন সবগুলি কিন্তু অ্যাসেট, আইসিটি নেটওয়ার্ক করেন, পিসি কিনেন, এভরিথিং, এই জিনিসগুলিকে একটা সিস্টেমের মাধ্যমে যখন ট্র্যাক থাকা, এটা কেউ যেন না নিয়ে যেতে পারে, হার্ডওয়্যার সফটওয়্যার, হ্যাঁ, এবং এই সব জিনিসগুলি দেখা হয়, মেনটেন করা হয়। আরেকটা ইনফ্রাস্ট্রাকচার অংশ হচ্ছে কমপ্লায়েন্স করা এবং গভর্নেন্স মেনে চলা। কমপ্লায়েন্স মানে কি, রেগুলেটরি কমপ্লায়েন্স রয়েছে, আইসিটি রয়েছে, অন্যান্য বিষয় রয়েছে, প্রাইভেসি রয়েছে, সাইবার সিকিউরিটি রয়েছে। এই কমপ্লায়েন্স কিসের কমপ্লায়েন্স? কমপ্লায়েন্স হচ্ছে রুলস এর, স্ট্যান্ডার্ড, পলিসি, রিকোয়ারমেন্ট, রেগুলেশন এবং দেশের আইনকে মেনে চলা। এবং রেগুলেটরি কমপ্লায়েন্স বলতেছে যে আমরা যাই করি সবকিছু পলিসি মেনে চলবো, স্ট্যান্ডার্ড মেনে চলবো। দেন আমাদের রেগুলেটরি বডি যেমন রয়েছে, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এনবিআর, আরজিসি, আইসিটি ডিপার্টমেন্ট, সাইবার ডিপার্টমেন্ট ইত্যাদি জিনিসগুলি হচ্ছে কমপ্লায়েন্সের অংশ। এবং আইটি গভর্নেন্স মেনে চলা, যে রুলস রেগুলেশন, যে দেশে যে আইন রয়েছে সেটা চলা, এলিমেন্ট গুলাকে দেখা এবং কন্টিনিউ মনিটরের মাধ্যমে আইটি গভর্নেন্স ফ্রেমওয়ার্ককে উদ্বুদ্ধ করে। এই ফ্রেমওয়ার্ক গুলি বিভিন্ন ক্যাটাগরিতে হয়, যে আসলে আপনার ভিশন এবং অবজেক্টিভ, এটা কোভিড, এগুলো আসলে আলাদা আলাদা, কিন্তু এগুলি লেখাপড়া আছে এবং আলাদা সার্টিফিকেশন আছে। এই যেমন সিসা আছে আইটি অডিটরের জন্য, এই ধরনের আবার সিস্টেম অডিটরের আরো বিভিন্ন পার্ট আছে, নেটওয়ার্ক অডিটর আছে, অনেক ধরনের কর্পোরেট গভর্নেন্স কোড এর বিষয় আছে, এগুলি কিন্তু আলাদা আলাদা সার্টিফিকেশন। সো আইটি গভর্নেন্স, সেটা এটা আইসাকা যেটা আছে, তারা আইটি গভর্নেন্স এর 5টা ডোমেইনকে বলা হয়েছে, যেমন হচ্ছে ভ্যালু ডেলিভারি হবে এটার মাধ্যমে, দেবেন স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট থাকবে, পারফরমেন্স ম্যানেজ করা যাবে, রিসোর্স ম্যানেজ করা যাবে, রিস্ক ম্যানেজমেন্ট করা যাবে এবং মিটিগেট করা যাবে। এই 5টা ডোমেইন কে ইনক্লুড করেছে আইটি গভর্নেন্সে আইসাকা। স্কেলেবিলিটি এন্ড ফ্লেক্সিবিলিটি, আসলে আমরা যাই করি সবকিছু কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে আমরা যদি দেখি যে আমরা হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, নেটওয়ার্ক, ক্লাউড সবগুলির জন্যই কিন্তু স্কেলেবিলিটি যেমন প্রয়োজন, আসলে সিস্টেমকে কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত করে পারফর্ম বেস করা এবং পারফরমেন্স এখানে ইনক্রিজ করে, ওয়ার্কলোড হ্রাস পায় এবং এর ফলে কি হয়, এবং যখন যেটা প্রয়োজন এই ফ্লেক্সিবিলিটিটাকে, এটা এক ধরনের ইনোভেশন, সেটাকে কাজ করা, যেমন কানেক্টিভিটির ভিতরে ফ্লেক্সিবিলিটি, কম্পেয়ারের করার ফ্লেক্সিবিলিটি, মডালিটির ভিতরে ফ্লেক্সিবিলিটি এনে ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার এভাবে একটা প্রতিষ্ঠানকে কাজ করে। এই কম্বাইন কম্পোনেন্ট গুলি একটা অপারেশনালের ক্ষেত্রে, ম্যানেজমেন্টে, অর্গানাইজেশনে, আইটি সার্ভিস এবং আরবিএন আইটি এনভায়রনমেন্টে কাজ করে। So we have seen here one point is the IT infrastructure. So we have seen here IT infrastructure, and IT component of IT infrastructure is hardware, software, data, cloud service, network infrastructure, security infrastructure, backup, disaster recovery, IT management monitoring tool, compliance and flexibility.
and we discuss each and every item here very shortly, because the basic thing, and I think everything you know. Now we'll start for trends in computer hardware and software. Computer hardware software আসলে এখনকার যে ট্রেন্ডটা কেন, সো কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারে এটা আসলে এক ধরনের কন্টিনিউস এটা ডেভেলপ হচ্ছে। আমরা যদি দেখি যে কম্পিউটার আসলে হিস্টোরি যদি দেখি, আসলে কম্পিউটারটা কি? এই কম্পিউটার ইজ এ মেশিন দ্যাট ক্যান বি প্রোগ্রাম টু অটোমেটিক্যালি ক্যারি আউট সিকোয়েন্স অ্যান্ড অ্যাথমেটিক লজিক্যাল অপারেশন। এই জন্য এলিউ রয়েছে কম্পিউটারের ভিতরে। আমরা দেখি যে একটা কম্পিউটার এমন একটা মেশিন যে তাকে যে প্রোগ্রাম সেট করা হয়েছে সেটাকে সে কাজ করে। যেখানে চার্লস বেবেজকে কম্পিউটারের জনক বলা হয়, 1820 সালে প্রথম সে এটাকে করে, বাট পরবর্তীতে ধাপে ধাপে আমরা কম্পিউটারের এইভাবে ল্যান্ডমার্ক যদি দেখি, আস্তে আস্তে এইভাবে কম্পিউটার এই পর্যায়ে এসেছে হার্ডওয়্যারের বিষয়টা। এবং এই কম্পিউটারকে আমরা জেনারেশন হিসেবে জানি, যেমন ফিফথ জেনারেশন বর্তমান। তো এখানে ফার্স্ট জেনারেশন কম্পিউটার ছিল, এটা 1940 থেকে 50। তখন ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব, এবং বিশাল বিশাল বড় আকৃতির একটা বিল্ডিং এর ভিতরে এই ধরনের কম্পিউটার একটা হতো। এখন যেমন আমরা পকেটে চলে আসছে, তো এই রকমের কয়েক একটা বড় একটা বিল্ডিং মিলে আসলে এটা ফার্স্ট জেনারেশনের কম্পিউটার গুলি ছিল। এবং সেকেন্ড জেনারেশন যে কম্পিউটার, এটার পিরিয়ড হচ্ছে, আমরা যদি এখানে তাকাই, 1950 থেকে 60 এর ভিতরে ছিল, যেটা তখন এই ভ্যাকুয়াম থেকে ট্রান্সফার হয়ে ট্রানজিস্টর পায়। ভ্যাকুয়াম যে ইয়াগুলো ছিল, আমরা যে লাস্টে যে আমরা কিছু টেলিভিশন গুলো পেতাম, বড় বড় টেলিভিশন, ওই রকমের, জি 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 ওইটাই ওই রকমের ইয়া। তো এখন যেমন আমরা চিপে চলে আসছে, পাতলা পাতলা সব। তো ফার্স্ট জেনারেশন এমন ছিল ভ্যাকুয়াম, সেকেন্ড জেনারেশন ট্রানজিস্টর আসে 50 থেকে 60 এর দশকে, এবং থার্ড জেনারেশন যেটা হয়, থার্ড জেনারেশন 1960 থেকে 1970 এর ভিতরে। এখানে আইসি আসে বা ইন্টিগ্রেটেড সার্কিট বেস হয় এবং ছোট হয়ে আসে। এবং ফোর্থ জেনারেশন যেটা 1970 থেকে বলা হচ্ছে যে এখনো চলছে, আমরা ফিফথ জেনারেশন আসছি, তারপরে 70 থেকে এট প্রেজেন্ট যদি দেখা হয়, এখানে মাইক্রো প্রসেসর ব্যবহার হচ্ছে এবং অনেক অনেক ছোট হয়ে যাচ্ছে সবকিছু। এবং ফিফথ জেনারেশন যেটা আসলে এখন থেকে হয়তো শুরু হচ্ছে, এবং ফিউচারে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস। তো এই হচ্ছে আমাদের কম্পিউটারের যে জেনারেশন। এই জেনারেশন গুলো একটু বেসিক গুলি আমরা যদি দেখি, একদম বুলেট পয়েন্ট, একদম সংক্ষিপ্ত আকারে, কারণ আমাদের তো আসলে এত ডিটেলস এটা হয়তো জানার প্রয়োজন পড়বে না। কিছু কিছু জিনিস যদি আমাদের মাথায় থাকে, এখান থেকে আপনার হয়তো এমসিকিউ বা শর্ট কোশ্চেন একটু আইডিয়া করে আপনি লিখতে পারবেন।